বিজেপি নেতার সহকারীকে হত্যার ঘটনায় পশ্চিমবঙ্গে উত্তেজনা। তৃণমূলকে দায়ী করছে বিজেপি। প্ল্যানিং করে একদল সুপারি কিলারের হাতে পুরো এই হত্যাকাণ্ডের ক্ষমতা দেওয়া হয়েছে। যুক্তরাষ্ট্রে হত্যার শিকার বৃষ্টির জানাজা সম্পন্ন। শনিবার সকালে দেশে ফিরছে মরদেহ। হত্যার মোটিভ খুঁজছে পুলিশ। ইরান যুক্তরাষ্ট্রের যুদ্ধ বন্ধের ইঙ্গিত। ইরানের ইউরেনিয়াম নিয়ে পর্দার অন্তরালে চলছে আলোচনা। গত ২৪ ঘন্টায় ভালো আলোচনা হয়েছে। সম্ভবত আমরা একটি চুক্তিতে পৌঁছাতে পারব। আমন্ত্রণ স্টার ওয়ার্ল্ডে, আমি ফারদিন খান আছি আপনাদের সঙ্গে। পশ্চিমবঙ্গে বিজেপি নেতা শুভেন্দু অধিকারীর ব্যক্তিগত সহকারী চন্দ্রনাথকে হত্যার ঘটনায় ব্যবহৃত গাড়ি ও একটি মোটর বাইক আটক করেছে পুলিশ। এই হত্যাকাণ্ডে তৃণমূল জড়িত বলে দাবি করেছেন শুভেন্দু অধিকারী। ঘটনার দৃষ্টান্তমূলক বিচারের প্রতিশ্রুতি দিয়েছেন তিনি। তবে ঘটনায় জড়িত অপরাধীদের আটকে অভিযান শুরু করেছে পশ্চিমবঙ্গ পুলিশ। পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের ফল ঘোষণার পর থেকে রাজ্য জুড়ে ছড়িয়ে পড়ে উত্তেজনা। শুরু হয় পাল্টাপাল্টি হামলা, ভাঙচুর ও সহিংসতা। এর জের ধরে বুধবার রাতে হত্যার শিকার হন স্বয়ং বিজেপি নেতা শুভেন্দু অধিকারীর ব্যক্তিগত সহকারী চন্দ্রনাথ রথ। উত্তর ২৪ পরগনার মধ্যম গ্রামে তাকে গুলি করে হত্যা করে দুর্বৃত্তরা। এ সময় তার গাড়ি চালকও গুলিবিদ্ধ হন। চন্দ্রনাথের হত্যার খবর ছড়িয়ে পড়লে রাজ্য জুড়ে ছড়ায় উত্তেজনা। পুলিশ জানায়, দুষ্কৃতিকারীরা বেশ কয়েকদিন ধরেই চন্দ্রনাথকে নজর রাখছিল। রাতে তিনি যখন বাড়ি ফিরছিলেন তখন দুষ্কৃতিকারীরা একটি গাড়ি ও দুটি মোটরসাইকেলে করে তাকে অনুসরণ করে। এক পর্যায়ে তারা গাড়ির খুব কাছে এসে সামনের আসনে বসা চন্দ্রনাথকে লক্ষ্য করে পরপর ৪টি গুলি ছুড়ে পালিয়ে যায়। শিলিগুড়ির একটি ভুয়া নাম্বার প্লেট ব্যবহার করা গাড়িটিকে আটক করা হয়েছে। আমরা ইনভেস্টিগেশন স্টার্ট করেছি। যে গাড়ি ক্রাইম মধ্যে ব্যবহার হয়েছে সেই গাড়িটা সিজ করা হয়েছে। সেটা দেখে মনে হচ্ছে যে ওই গাড়ির নাম্বার প্লেটটা টেম্পার করা হয়েছে। সেই শিলিগুড়িতে গাড়ি একটা রেজিস্টার্ড, সেইটা নাম্বার প্লেট এখানে ব্যবহার করা হয়েছে। হত্যাকারীদের শনাক্ত করে দ্রুত বিচারের আওতায় আনার জোর দাবি জানালেন চন্দ্রনাথের পরিবার। न्यूज़ में देख के पता चला और मेरे को फोन आया, कोई असेंबली से जो न्यूज़ में दिखा रहे थे हम लोगों की दादा के ऊपर गोली चलाए। ঘটনা জানার পর দ্রুত হাসপাতালে ছুটে যান বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। হত্যায় জড়িতদের সকলের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার প্রতিশ্রুতি দেন তিনি। বিজেপির দাবি, এই হত্যাকাণ্ডের পেছনে তৃণমূল জড়িত। হতাশ তৃণমূল কংগ্রেস। আমরা বিশ্বাস করি একদম ওপর জায়গা থেকে প্ল্যানিং হয়েছে। আর প্ল্যানিং করে একদল সুপারি কিলারের হাতে পুরো এই হত্যাকাণ্ডের ক্ষমতা দেওয়া হয়েছে। ये कोई साधारण नहीं है। ये किसके लिए किया? 2 दिन का बाद राज्य में प्रधानमंत्री, गृह मंत्री, प्रतिरक्षा मंत्री सभी लोग आ रहे हैं। 20 मुख्यमंत्री राज्य में आ रहे हैं। इतना बड़ा सेलिब्रेशन, उसी का पहले ये घटना कोई पॉलिटिकल मैसेज देना चाहते हैं या बीजेपी का सीने पर गोली ठोकना चाहते हैं? কলকাতা পুলিশের মহাপরিচালক জানিয়েছেন, ভোট পরবর্তী সহিংসতার ঘটনায় রাজ্য জুড়ে ২০০টিরও বেশি ফৌজদারি মামলা হয়েছে। এসব মামলায় ৪৩৩ জনকে গ্রেফতার করা হয়। কাজী শাহরিন, স্টার নিউজ। দর্শক, পশ্চিমবঙ্গে নির্বাচন পরবর্তী সহিংসতা এবং পরিস্থিতি সম্পর্কে আরও বিস্তারিত জানার চেষ্টা করব। আমাদের সঙ্গে যুক্ত হবেন সহকর্মী সুজিত দুয়ারি। সুজিত, শুভেন্দুর পিএসকে হত্যার পর পশ্চিমবঙ্গের রাজনীতিতে যেই সংঘাত সহিংসতা, এটি কি আরও বাড়ার আশঙ্কা রয়েছে কিনা? এরই মধ্যে আমরা জানতে পেরেছি তৃণমূল কংগ্রেসের একজন কর্মীকেও হত্যা করা হয়েছে। সব মিলে পরিস্থিতি সম্পর্কে একটু জানতে চাই এবং একদিন পরেই শপথ অনুষ্ঠান, সরকার গঠন করতে যাচ্ছে বিজেপি। এখন পর্যন্ত মুখ্যমন্ত্রী বাছাইয়ের কোনো তথ্য পেয়েছেন কিনা সুজিত? দেখুন, আপনাকে জানিয়ে রাখি যে শুভেন্দু অধিকারীর বিয়ের খুনের ঘটনায় কিন্তু গতকাল রাতে বিশৃঙ্খলা একটা পরিস্থিতি তৈরি হলেও মনে করা হচ্ছিল রাজ্যে আইন শৃঙ্খলা বিঘ্নিত হতে পারে, কিন্তু সেই অর্থে এই ঘটনাকে কেন্দ্র করে রাজ্যের বিভিন্ন জায়গায় বিক্ষোভ সমাবেশ হলেও রাস্তা অবরোধ হয়েছে, কিন্তু আইন শৃঙ্খলা বিঘ্নিত কিন্তু এখনো পর্যন্ত হয়নি। কারণ নতুন সরকার শপথ নেওয়ার পর এই
যে খুনের বিষয়টি সেটা স্পষ্টভাবে দেখা হবে এবং ইতিমধ্যেই সিট গঠন করা হয়েছে। সিবিআই, সিআইডি এবং রাজ্য পুলিশ একসঙ্গে তারা তদন্ত শুরু করেছে। সুতরাং এই যে দলের প্রতি আস্থা রেখেছে কর্মী সমর্থকেরা, তারা বলছেন এবং শুভেন্দু অধিকারী নিজেও বলেছেন যে তারা পুলিশের উপর এবং সিআইডির উপর আস্থা রয়েছে। তারা চাইছেন যে এভাবেই তদন্ত হোক এবং তদন্তের প্রকৃতি ঠিক দিকেই এগোচ্ছে। এবং এই বিষয়ে আর একটা বিষয় জানিয়ে রাখি যে কিছুক্ষণ আগেই কিন্তু এই শুভেন্দুর পিয়ের দেহ কিন্তু নিয়ে যাওয়া হয়েছে তার দেশের বাড়িতে, অর্থাৎ তিনি যেখানে থাকতেন সেই গ্রামের বাড়িতে নিয়ে যাওয়া হয়েছে। এবং আরো একটা বিষয় যে এই ঘটনার পরে যেটা রাজনৈতিক মহল মনে করছিল হয়তো রাজ্যের বিভিন্ন প্রান্তে এই ঘটনার রেশ ধরেই সহিংসতার ঘটনা ঘটবে, কিন্তু এখনো পর্যন্ত সেই সহিংসতার ঘটনা ঘটেনি। দুদিন আগে যে সহিংসতার ঘটনাগুলো ঘটেছে সেটা কিন্তু একেবারে রেজাল্ট পরবর্তী যে হিংসা চলছিল টানা দুদিন ধরে, সেই ঘটনার রেশ, যেখানে তৃণমূলের দুজন কর্মী খুন হয়েছে, বিজেপির দুজন কর্মী খুন হয়েছে এবং সর্বশেষ যেটা খুন হয়েছে একদম শুভেন্দু অধিকারীর পিএ। এবং আরো একটা বিষয় জল্পনা যেটা রয়েছে, আপনি যে দ্বিতীয় প্রশ্নটা করলেন যে মুখ্যমন্ত্রীর দৌড়ে কে এগিয়ে রয়েছে, এখনো পর্যন্ত মুখ্যমন্ত্রীর দৌড়ে কিন্তু এগিয়ে রয়েছে স্বপন দাশগুপ্ত, যার নাম আসছে। তিনি কিন্তু একজন রাইটার, প্রায় 71 বছর তার বয়স। এখনো পর্যন্ত তিনি ইংরেজি দৈনিকে বিভিন্ন জায়গায় লেখেন এবং ভারতের বিভিন্ন জায়গার পাশাপাশি বিদেশেও তিনি লেখালেখি করেন। রাইটার এবং সাংবাদিক হিসাবেও তার যথেষ্ট সুনাম রয়েছে এবং এবার তিনি ভোটে দাঁড়িয়েছেন। তিনি রয়েছেন মুখ্যমন্ত্রী দৌড়ে, পাশাপাশি শুভেন্দু অধিকারীর নামও রয়েছে, শুভেন্দু অধিকারী হতে পারেন। এবং এছাড়া যে নামগুলো ভাসছে, দিলীপ ঘোষ, শ্রমিক ভট্টাচার্যের নাম। শ্রমিক ভট্টাচার্য যেহেতু ভোটে দাঁড়ায়নি, তাহলে যদি তাকে মুখ্যমন্ত্রী করা হয় সেক্ষেত্রে তাকে 6 মাসের মধ্যে পুনরায় আবার কোনো একটা কেন্দ্র থেকে নির্বাচিত হয়ে তবে কিন্তু আসতে হবে, না হলে তার মুখ্যমন্ত্রী তো থাকবে না। সেক্ষেত্রে সেই জটিলতার জায়গায় হয়তো বিজেপি দল যাবে না, কিন্তু এই আজকেই সিদ্ধান্ত নেওয়া হয়েছে অমিত শাহর তরফে। অমিত শাহ আসবেন, প্রধানমন্ত্রী আসবেন, একদিন বাদেই শপথ গ্রহণ, সেখানে তারা থাকবেন। তবে তার আগেই নিজেরা ঠিক করে নেবেন মুখ্যমন্ত্রী এবার কে হচ্ছে, পশ্চিমবঙ্গের চালিকা শক্তি কার হাতে থাকছে। ধন্যবাদ সুজিত আপনাকে আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। পশ্চিমবঙ্গের ক্ষমতায় আসছে বিজেপি, কিন্তু কে হচ্ছেন মুখ্যমন্ত্রী, সবকিছু ছাপিয়ে এটাই এখন আলোচনার কেন্দ্রে। সম্ভাব্য মুখ্যমন্ত্রী হিসেবে আলোচনায় আছে একাধিক নাম, তবে এই দৌড়ে এগিয়ে আছেন বর্তমান মুখ্যমন্ত্রী মমতাকে ভোটে হারানো পশ্চিমবঙ্গ বিজেপি নেতা শুভেন্দু অধিকারী সহ কয়েকজনের নাম। প্রথমবারের মতো পশ্চিমবঙ্গ বিধানসভার ভোটে চমক দেখালো ভারতের ক্ষমতাসীন বিজেপি। 207টি আসনে জিতে পশ্চিমবঙ্গে সরকার গঠন করতে যাচ্ছে হিন্দুত্ববাদী দলটি। তবে কে হচ্ছেন মুখ্যমন্ত্রী, এটি এখন আলোচনার কেন্দ্রে। पश्चिम बंगाल इन राज्यों में बीजेपी एनडीए सरकार है। পশ্চিমবঙ্গ নিয়ে নরেন্দ্র মোদী সরকারের বাড়তি নজর রয়েছে। বিধানসভার নেতা ও রাজ্যের মুখ্যমন্ত্রী বাছাইয়ের জন্য কেন্দ্রের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে দায়িত্ব দিয়েছেন মোদী। বিজেপির কেন্দ্রীয় পর্যবেক্ষকরা পশ্চিমবঙ্গে গিয়ে মুখ্যমন্ত্রী বাছাই করবেন, কথা বলবেন বিজয়ী প্রার্থীদের সাথে। এরপরই সিদ্ধান্ত নেওয়া হবে কাকে বসানো হচ্ছে মুখ্যমন্ত্রীর চেয়ারে। মুখ্যমন্ত্রী হবার দৌড়ে এখন পর্যন্ত আলোচনায় বেশ কজন, তবে বিশ্লেষকরা এগিয়ে রাখছেন বিরোধী দলীয় নেতা ও পশ্চিমবঙ্গ বিজেপির নেতা শুভেন্দু অধিকারীকে, কারণ তিনি বর্তমান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে পরাজিত করেছেন। সম্মিলিত প্রয়াসের মধ্য দিয়ে আগামী 1 বছরের মধ্যে রাজ্যের মানুষ প্রকৃত পরিবর্তনের স্বাদ পাবেন, এটা আমি বিশ্বাস করি। তালিকায় নাম আছে পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি শ্রমিক ভট্টাচার্যেরও। বাস্তবে তার নেতৃত্বেই বাংলার মসনদ দখল করেছে বিজেপি। দলে তার গ্রহণযোগ্যতাও কম নয়, যদিও তিনি ভোটের লড়াইয়ে অংশ নেননি। তবে তাকে মুখ্যমন্ত্রী করা হলে আগামী 6 মাসের মধ্যে কোনো একটি আসনে নির্বাচিত হয়ে মুখ্যমন্ত্রিত্ব রক্ষা করতে হবে শ্রমিককে। বিজেপির সাবেক রাজ্য সভাপতি ও কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদারের নামও আছে তালিকায়। বিজেপির তাত্ত্বিক নেতা হিসেবে পরিচিত স্বপন দাশগুপ্তের নামও রয়েছে আলোচনার তালিকায়। এছাড়াও আলোচনায় আছেন সৌরভ শিকদার। দিল্লির জাতীয় রাজনীতিতে তার রয়েছে ভালো অবস্থান। আগামী 9 মে কলকাতার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে অনুষ্ঠিত হবে বিধানসভা সদস্যদের শপথের আনুষ্ঠানিকতা। সেদিনই স্পষ্ট হবে কারা জায়গা পাচ্ছেন পশ্চিমবঙ্গে বিজেপি সরকারের মন্ত্রিসভায়। নূর মোহাম্মদ, স্টার নিউজ।
যুক্তরাষ্ট্রে হত্যার শিকার বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা সুলতানা বৃষ্টির মরদেহ আগামী 9 মে ঢাকায় পৌঁছাবে। ফ্লোরিডার স্থানীয় সময় বুধবার বেলা 2টায় ট্যাম্পায় তার জানাজা অনুষ্ঠিত হয়। এতে অংশ নেন ইউনিভার্সিটি অফ সাউথ ফ্লোরিডার শিক্ষার্থী, শিক্ষক ও প্রবাসী বাংলাদেশিরা। ফ্লোরিডার অরল্যান্ডো বিমানবন্দর থেকে এমিরেটসের একটি ফ্লাইটে তার মরদেহ দেশের উদ্দেশ্যে রওনা হচ্ছে। শনিবার সকাল 8টা 40 পৌঁছাবে ঢাকায়। নাহিদা সুলতানা বৃষ্টির জানাজায় জড়ো হন তার সহপাঠী শিক্ষক ও স্থানীয় বাংলাদেশিরা। সেখানকার বাংলাদেশ কনস্যুলেটের কর্মকর্তারাও অংশ নেন জানাজায়। জানাজা শেষে তার মরদেহ ফ্লোরিডার টাম্পা ফিউনারেল সার্ভিসের কাছে হস্তান্তর করা হয়। বৃহস্পতিবার স্থানীয় সময় 8টা 50 অরল্যান্ডো আন্তর্জাতিক বিমানবন্দর থেকে এমিরেটসের ফ্লাইটে দেশে ফিরছে বৃষ্টির মরদেহ। দুবাইয়ে যাত্রাবিরতির পর শনিবার সকাল 8টা 40 তার কফিনটি ঢাকায় পৌঁছাবার কথা। ইউনিভার্সিটি অফ সাউথ ফ্লোরিডা কর্তৃপক্ষ লিমন ও বৃষ্টিকে মরণোত্তর ডক্টরেট ডিগ্রি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। আগামী শুক্রবার বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠানে হবে এই আনুষ্ঠানিকতা। এই প্রতিষ্ঠানে পিএইচডি করছিলেন বৃষ্টি ও লিমন। গত 24 এপ্রিল ফ্লোরিডার একটি সেতুর কাছে প্রথমে লিমন ও পরে বৃষ্টির ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার করে পুলিশ। 2 দফায় ডিএনএ পরীক্ষার পর শনাক্ত করা হয় তাদের দেহ। যুক্তরাষ্ট্র জুড়ে আলোচনার ঝড় তোলা এই হত্যার ঘটনায় লিমনের রুমমেট শিহাম সালেহ আবু গার্বিয়েকে গ্রেফতারের পর কারাগারে পাঠিয়েছে আদালত। পুলিশের তদন্ত বলছে এই হত্যাকাণ্ড পূর্ব পরিকল্পিত। তদন্তে হিশামের বিরুদ্ধে হত্যা, লাশ লুকোনো ও আলামত নষ্ট করার প্রমাণ পেয়েছে পুলিশ। যুক্তরাষ্ট্রে এটি মৃত্যুদণ্ডযোগ্য অপরাধ। তবে কেন হিশাম বৃষ্টি ও লিমনকে হত্যা করলেন, এবার সেই তদন্ত করছে পুলিশ। গেল 16 এপ্রিল নিখোঁজ হন বৃষ্টি ও লিমন। নিখোঁজের 8 দিন পর লিমনের মরদেহ উদ্ধার করা হয়। এর 2 দিন পর মেলে বৃষ্টির মরদেহ। কাজী শাহানিন, স্টার নিউজ। এবার মধ্যপ্রাচ্যে যুদ্ধের খবর জানাবো। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান যুদ্ধ বন্ধের ইঙ্গিত মিলছে। চূড়ান্ত সমঝোতা নিয়ে পর্দার অন্তরালে দুই পক্ষের মধ্যে দর কষাকষি চলছে। আলোচনার মূল ইস্যু ইরানের সমৃদ্ধ করা 450 কেজি ইউরেনিয়াম। এটি ত্যাগ করতে রাজি হলে ইরান কি পাবে তা নিয়ে চলছে শেষ মুহূর্তের আলোচনা। এ বিষয়ে আগামী 48 ঘন্টার মধ্যে জবাব দেবে ইরান। সেটি ইতিবাচক হলেই রবিবারই হবে মুখোমুখি বৈঠক। আগামী 48 ঘন্টার সময়টা গুরুত্বপূর্ণ। এই সময়ের মধ্যেই যুক্তরাষ্ট্রের দেয়া প্রস্তাবের জবাব দিতে হবে ইরানকে। বলা হচ্ছে দর কষাকষির একটি চূড়ান্ত পর্যায়ে এসেছে ইরান যুক্তরাষ্ট্র। দুপক্ষের মধ্যে এক পাতার একটি MOU বা সমঝোতা নিয়ে পর্দার অন্তরালে উত্তপ্ত আলোচনা চলছে। ইরান ইউরেনিয়াম সমৃদ্ধকরণ প্রকল্প স্থগিত রাখার প্রতিশ্রুতি দেবে। বিনিময়ে ইরানের উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করবে যুক্তরাষ্ট্র। সেই সাথে বিশ্বের বিভিন্ন দেশের ব্যাংকে জব্দ থাকা ইরানের কয়েকশো কোটি ডলার ছাড় করা হবে এবং দুপক্ষই হরমুজের উপর অবরোধ তুলে নেবে। ইরানের উপর চলমান অবরোধও তুলে নেওয়া হবে। বিষয়টি নিয়ে ইরানের সাথে যোগাযোগ রক্ষা করছেন ট্রাম্পের প্রতিনিধি স্টিভ উইটকফ ও জ্যারাড কুশনার। ইরানের জবাব ইতিবাচক হলে আসছে রোববারই দুই পক্ষের মধ্যে একটি সরাসরি বৈঠক হতে পারে। এটি হতে পারে ইসলামাবাদ বা জেনেভায়। ইরানের কোনো সমৃদ্ধ ইউরেনিয়াম থাকবে না, এটাই ট্রাম্প প্রশাসনের প্রধান চাওয়া। বিশেষ করে ইরানের 60% পর্যন্ত সমৃদ্ধ করা 450 কেজি ইউরেনিয়াম নিয়েই মার্কিন উদ্বেগ। আবার ইরানের দরকার প্রচুর অর্থ। এই দুই ইস্যু তাই দুই পক্ষেরই তুরুপের তাস। সূত্রের বরাত দিয়ে মার্কিন গণমাধ্যম এক্সিওস বলছে, আলোচনা শুরুতে খাদ্য ও ঔষধ কেনা বাবদ ইরানকে $600 কোটি ছাড়ে রাজি ছিলেন ট্রাম্প। কিন্তু ইরানের দাবি ছিল $2,500 কোটি। এখন 2,000 কোটি নিয়ে আলোচনা চলছে। ইউরেনিয়াম প্রশ্নে সমঝোতাটি হতে পারে এমন, ইরান তার সমৃদ্ধ করা ইউরেনিয়ামের একটি অংশ তৃতীয় কোনো দেশে জমা রাখবে, আরেকটি অংশ আন্তর্জাতিক পরমাণু শক্তি কমিশনের তত্ত্বাবধানে ইরানেই মান কমিয়ে আনা হবে। চলমান এই আলোচনাকে ফলপ্রসূ বলছেন হোয়াইট হাউস মুখপাত্র আনা কেলি। আগামী শুক্রবার তুরস্কে একটি কূটনৈতিক সম্মেলনের ফাঁকে পাকিস্তান, মিশর ও তুরস্কের মধ্যস্থতাকারীরা বিষয়টি নিয়ে সৌদি আরবের সাথে কথা বলবেন। সম্ভাব্য উদ্যোগটি সফল করার পদক্ষেপ নেবেন তারা।
এদিকে ট্রুথ সোশ্যালে দেয়া পোস্টে ট্রাম্প বলেছেন ইরান প্রস্তাব মেনে নিলে যুদ্ধ শেষ হবে, তবে এই চুক্তি না মানলে ইরানে আগের চেয়ে ভয়াবহ ও তীব্র হামলার হুঁশিয়ারি দিয়েছেন ট্রাম্প। ইস্তিহাদুল মাহমুদ, স্টার নিউজ। এদিকে প্রেসিডেন্ট ট্রাম্প বলেছেন ইরানের সাথে গেল 24 ঘন্টার আলোচনা ছিল ইতিবাচক। সবকিছু ঠিক থাকলে একটি চুক্তির ব্যাপারে আশাবাদী ডোনাল্ড ট্রাম্প। একই আশায় আছে মধ্যস্থতাকারী পাকিস্তানও। আবারও হুঁশিয়ারি দিয়ে ট্রাম্প বলেছেন এবারও ইরান চুক্তিতে রাজি না হলে দেশটির বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া হবে। নতুন করে কোনো জটিলতা না হলে সমাধানের পথে ইরান যুক্তরাষ্ট্র, দুই পক্ষের মধ্যে চলছে শেষ মুহূর্তের আলোচনা। গেল 24 ঘন্টার আলোচনাকে ইতিবাচক উল্লেখ করে সম্ভাব্য একটি চুক্তির ইঙ্গিত দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তারা খুব জোরালোভাবেই চুক্তি করতে চায়, আমরাও দেখছি কিভাবে সেটি করা যায়। তবে শর্ত হলো ইরানের কাছে কোনো পারমাণবিক অস্ত্র থাকবে। ইরান পুনর্গঠনে অন্তত 20 বছর লাগবে। গত 24 ঘন্টায় ভালো আলোচনা হয়েছে। সম্ভবত আমরা একটি চুক্তিতে পৌঁছাতে পারবো। সেটি না হলে আরও কঠোর পদক্ষেপ নেব। ইরানের সাথে চলমান এই আলোচনার অন্তরালে আছে পাকিস্তানের নিবিড় যোগাযোগ। গেল প্রায় 1 মাস ধরে দুই পক্ষের সাথেই মধ্যস্থতা করছে পাকিস্তান চলমান আলোচনা নিয়ে, তাই আশাবাদী পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীও। আমরা সর্বোচ্চ চেষ্টা করেছি আলোচনার মাধ্যমে যাতে একটা যুদ্ধবিরতিতে পৌঁছানো যায়, এবং সেটি অর্জিত হয়েছে। প্রথমে একটি যুদ্ধবিরতি হয়েছিল, এরপর সেটি বাড়ানো হয়, তারপর দ্বিতীয় ও তৃতীয় দফাতেও বাড়ানো হয়। আমরা এখন যুদ্ধের সমাপ্তি টানার চেষ্টা করছি। ইরান বলছে যুক্তরাষ্ট্রের দেয়া প্রস্তাব তারা পর্যালোচনা করছে। আশা করা হচ্ছে বৃহস্পতিবারই পাকিস্তানের মাধ্যমে ইরানের জবাব মিলবে। যুদ্ধ শুরুর পর এই প্রথম এতটা কাছাকাছি এলো তেহরান ওয়াশিংটন। এদিকে হরমুজ প্রণালী ব্যবস্থাপনায় নতুন একটি সংস্থা গঠন করেছে ইরান। এটির নাম দেওয়া হয়েছে পারস্য উপসাগর প্রণালী কর্তৃপক্ষ। তেহরান বলছে এখন থেকে এই কর্তৃপক্ষের সাথে যোগাযোগ রক্ষা করেই হরমুজ প্রণালী ব্যবহার করতে হবে। মাজিদ শাহরিয়ার, স্টার নিউজ। ইরান এবং যুক্তরাষ্ট্রের চলমান শান্তি প্রক্রিয়ার প্রতি সমর্থন জানিয়েছে চীন। বেইজিংয়ে চীন ও ইরানের দুই পররাষ্ট্রমন্ত্রী বৈঠকের পর এই সমর্থনের কথা জানায় চীন। চলতি মাসের মাঝামাঝি সময় বেইজিংয়ে ট্রাম্পের সফরের আগে চীন ও ইরানের এই বৈঠককে গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। ইরানে মার্কিন ও ইসরায়েলি হামলার জেরে পূর্ব পরিকল্পিত চীন সফর পেছাতে হয়েছে প্রেসিডেন্ট ট্রাম্পকে। আগামী 14 ও 15 মে তার বেইজিং সফরের কথা রয়েছে। সেখানে ইরান ইস্যুতে কথা বলবেন ট্রাম্প ও চীনের নেতা শি জিনপিং। কিন্তু এর সপ্তাহ খানেক আগেই ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচির চীন সফর। বেইজিংয়ে বৈঠক করেন চীনা পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ইর সাথে। দুই দেশের প্রতিনিধিদের এই বৈঠকে উঠে আসে যুদ্ধ বন্ধ, হরমুজ প্রণালী সহ নানা বিষয়। আলোচনা শেষে চীনের অবস্থান তুলে ধরেন দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লিন জিয়ান। আঞ্চলিক পরিস্থিতি যুদ্ধ শান্তির সন্ধিক্ষণে রয়েছে। চীন মনে করে পুনরায় সংঘাত শুরু হওয়া এড়াতে অবিলম্বে একটি পূর্ণাঙ্গ যুদ্ধবিরতি চুক্তি অত্যন্ত জরুরি। আলোচনার ধারাবাহিকতা বজায় রাখাও বিশেষভাবে গুরুত্বপূর্ণ। চীন ইরানের জাতীয় সার্বভৌমত্ব ও নিরাপত্তা রক্ষার প্রচেষ্টাকে সমর্থন করে। আমরা ইরান ও অন্যান্য উপসাগরীয় দেশগুলোকে সংলাপে অংশ নেয়া, শান্তিপূর্ণ সহাবস্থান এবং অঞ্চলের সব দেশের অংশগ্রহণে একটি আঞ্চলিক শান্তি ও নিরাপত্তা কাঠামো গড়ে তোলার আহ্বান জানাই, যার লক্ষ্য হবে অভিন্ন স্বার্থ রক্ষা ও যৌথভাবে উন্নয়ন নিশ্চিত করা। অন্যদিকে একদিনের এই সফর ও আলোচনার বিষয়ে জানান ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। বলেন, বিশ্ব এখন নতুন চোখে দেখছে ইরানকে। আমাদের চীনের বন্ধুরা বিশ্বাস করেন এখনকার ইরান যুদ্ধের আগের ইরান থেকে ভিন্ন। ইরানের আন্তর্জাতিক মর্যাদা বেড়েছে, ইরান সক্ষমতা ও শক্তি প্রদর্শন করেছে। সুতরাং ইরান এবং অন্যান্য দেশগুলোর মধ্যে সহযোগিতার এক নতুন যুগ আসন্ন। হরমুজ প্রণালী আলোচনার অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় ছিল, এমনটাও জানিয়েছেন আরাকচি। যুক্তরাষ্ট্রের সাথে আলোচনার চেষ্টার মধ্যেই সম্প্রতি পাকিস্তান সফর শেষে চীনের অন্যতম মিত্র রাশিয়া সফর করেছেন
ইরানের পররাষ্ট্রমন্ত্রী। সেখানে তিনি রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাথেও বৈঠক করেন। নূর মোহাম্মদ, স্টার নিউজ। যুক্তরাষ্ট্র ইরানে আবারও হামলার মতো ভুল করবে না বলে মনে করছেন ইরানের সাধারণ মানুষ। তেহরানের রাজপথে সরকারের প্রতি সমর্থন জানাতে আয়োজিত এক সমাবেশে তারা এই কথা বলেন। প্রয়াত নেতা আয়াতুল্লাহ আলী খামেনির স্মৃতিস্তম্ভের পাশে এই সমাবেশের আয়োজন করা হয়। এতে যোগ দেয় হাজারো মানুষ। নিজ দেশের সরকারকে সতর্ক করে ইরানের মানুষ বলছে, শত্রুপক্ষকে এমন কোনো ছাড় দেওয়া যাবে না যা ইরানের অবস্থানকেই দুর্বল করে দিতে পারে। এ সময় যুক্তরাষ্ট্র ও ইসরায়েল বিরোধী স্লোগান দেয় জনতা। আমার মতে ট্রাম্পের আবার আক্রমণ করার সাহস নেই, কারণ আমরাও একটি পরাশক্তি। আমি মনে করি না তারা আর আমাদের উপর হামলা করবে। যদি যুক্তরাষ্ট্র আবারও ভুল সিদ্ধান্ত নেয়, সেটি হবে তাদের নিজেদের বোকামি। সাধারণভাবে বলা যায়, জ্ঞানী মানুষ একই ভুল দুবার করে না। আমি মনে করি অতীত অভিজ্ঞতা থেকেই তারা বুঝবে যে আর এমন পদক্ষেপ নেওয়া তাদের জন্য ঠিক হবে না। বিশ্ব গণমাধ্যমের কিংবদন্তি ও যুক্তরাষ্ট্রের জনপ্রিয় সংবাদভিত্তিক টিভি চ্যানেল CNN এর প্রতিষ্ঠাতা টেড টার্নার মারা গেছেন। বুধবার 87 বছর বয়সে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। 1980 সালে যখন 24 ঘন্টার সংবাদ প্রচারের ধারণা ছিল অকল্পনীয়, তখন কেবল নিউজ নেটওয়ার্ক বা CNN প্রতিষ্ঠা করেন টেড টার্নার। 1970 সালে একটি টেলিভিশন স্টেশন কিনে মিডিয়া সাম্রাজ্য করার পথে যাত্রা শুরু করেন তিনি। তার হাত ধরেই বদলে যায় বিশ্বের সাংবাদিকতার গতিপথ। কেবল মিডিয়া মোগল হিসেবেই নয়, বিশিষ্ট দানবীর ও পরিবেশবাদী হিসেবেও পরিচিত ছিলেন টেড টার্নার। জাতিসংঘ সহ বিভিন্ন সংস্থায় $1 বিলিয়ন অনুদান দিয়ে মানবতার সেবায় অনন্য দৃষ্টান্ত স্থাপন করেন তিনি। ফ্লোরিডায় নিজের খামার বাড়িতে বার্ধক্যজনিত কারণে মৃত্যুবরণ করেন টেড টার্নার। ডাক্তার আর রোগীর মধ্যে দূরত্ব ছিল 18,000 কিলোমিটারের। রোগী ছিলেন চীনের চেংড়ুতে আর সার্জন ছিলেন ব্রাজিলে। তবে এই দূরত্ব রোগীর অপারেশনে কোনো বাধাই হয়ে দাঁড়ায়নি। চীনের সার্জিক্যাল রোবট প্রযুক্তি এখন এমন পর্যায়ে পৌঁছেছে যেখানে রোগী ও সার্জনের মধ্যকার দূরত্ব আর কোনো বাধা নয়। এটি সম্ভব করেছে দূরনিয়ন্ত্রিত রোবট প্রযুক্তির মাধ্যমে, যার নাম মাল্টিপোর্ট ল্যাপারোস্কোপিক সার্জিক্যাল রোবট। এটি ইউরোলজি, জেনারেল সার্জারি ও থোরাসিক সার্জারিতে ব্যাপকভাবেই ব্যবহৃত হচ্ছে। এই প্রযুক্তির রোবট বিশ্বজুড়ে এই পর্যন্ত 22,000 অপারেশন সম্পন্ন করেছে। প্রযুক্তিটি এরই মধ্যে ইউরোপীয় ইউনিয়নের সনদ পেয়েছে। চীনের ক্যান্টন ফেয়ারে তুলে ধরা হলো এই সার্জিক্যাল রোবট। আমদানি ও রপ্তানির এই মেলার ইন্টেলিজেন্ট হেলথ কেয়ার জোনে অংশ নিয়েছে 50টিরও বেশি চীনা প্রতিষ্ঠান, যাতে তুলে ধরা হয় কৃত্রিম বুদ্ধিমত্তা নির্ভর রোগ নির্ণয়, অপারেশনে দক্ষ রোবট ও স্মার্ট হেলথ কেয়ার প্রযুক্তি। গত মার্চে আমরা সর্বোচ্চ দূরত্ব পরীক্ষা করার জন্য একটি রিমোট সার্জারি পরিচালনা করি। আমরা ব্রাজিলের একজন ডাক্তারকে আমন্ত্রণ জানাই, যিনি চেংডুতে থাকা এক রোগীর অপারেশন করেন। দূরত্বটা 18,000 কিলোমিটার, যা এখন পর্যন্ত আমাদের করা সবচেয়ে দীর্ঘ দূরত্বের অপারেশন। এছাড়া আমরা কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়েও কাজ করছি, যেমন একটি পূর্ণাঙ্গ পাকস্থলী পরীক্ষায় 5 থেকে 10,000 ছবি পাওয়া যায়। 10,000 ছবিকে দ্রুত স্ক্যান করে পাকস্থলীর ঠিক কোথায় ক্ষত আছে তা খুঁজে বের করতে কৃত্রিম বুদ্ধিমত্তা প্রয়োজন। ছবিগুলো ক্লাউডে আপলোডের পর AI মাত্র কয়েক মিনিটে ডাক্তারকে ক্ষত চিহ্নগুলো শনাক্ত করে দেয়। আর এই ছিল আজকের স্টার ওয়ার্ল্ড। এতক্ষণ সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।